কেমন হতো? আপনার হাত থেকে আপনার প্রিয় চায়ের কাপটি পড়ে ভেঙে গেল, আর আপনি কয়েক ঘন্টার মধ্যেই হুবহু কাপটি বানিয়ে ফেললেন। চলুন কল্পনার পরিধিকে আর একটু বিস্তৃত করি। কেমন হতো যদি একজন মানুষের শরীরে গুরুত্বপূর্ণ কোনো একটি অঙ্গ, যেমন কিডনি, লিভার, ফুসফুস অকেজো হয়ে গেল, আর তার নিজের কিছু কোষ দিয়ে পরীক্ষাগারে অঙ্গটা বানিয়ে বসিয়ে দেওয়া যেত মানুষটার শরীরে। যারা একটু একটু আধুনিক প্রযুক্তির খবরাখবর রাখেন, তারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে আমি 3 ডাইমেনশনাল প্রিন্টিং বা 3D প্রিন্টিং প্রযুক্তির কথাই বলছি। আজকের ইউরেকার বিষয় এই যুগান্তকারী আবিষ্কার, যা বিপ্লব ঘটাতে যাচ্ছে প্রযুক্তি থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞানে। আপনাদের সঙ্গে আছে আমি জেবা সাজিদা মৌ। 2D বা সাধারণ প্রিন্টারের সঙ্গে 3D প্রিন্টারের অনেক পার্থক্য রয়েছে। সাধারণ প্রিন্টার তরল কালি ব্যবহার করে আপনার ছবি বা লেখাগুলোকে কাগজের উপর সেঁটে দেবে, আর 3D প্রিন্টার কঠিন পদার্থ ব্যবহার করে সত্যিকারের ত্রিমাত্রিক বস্তু তৈরি করে। অঙ্গ প্রতিস্থাপনের যে সম্ভাবনার কথা একটু আগে বললাম, তা এখনও সম্ভব না হলে এই 3D প্রিন্টারের মাধ্যমে যে অদূর ভবিষ্যতে এই অসাধ্য সাধন সম্ভব হবে না, তা কিন্তু এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না। 3D প্রিন্টারের বিশেষত্ব হলো এটি দিয়ে আক্ষরিক অর্থে যে কোনো আকারের বস্তু তৈরি করা সম্ভব। সেজন্য লাগবে একটি ডিজিটাল ফাইল, যেটা আপনি কম্পিউটার সহায়ক ডিজাইন সফটওয়্যার যেমন অটোক্যাড, সলিডওয়ার্কস ইত্যাদির মাধ্যমে তৈরি করতে পারবেন, অথবা রিভার্স ইঞ্জিনিয়ারিং তথা 3D স্ক্যান, সিটি স্ক্যান বা MRI এর মাধ্যমেও আপনি ডিজিটাল ফাইলটা পেতে পারেন। এরপর 3D প্রিন্টার এই ডিজিটাল ফাইলের তথ্যগুলো ব্যবহার করে স্তরে স্তরে কঠিন উপাদান যোগ করে সেটার মতো হুবহু একটি বস্তু বানিয়ে ফেলতে পারে। অনেকের মতে 1981 সালে জাপানি বিজ্ঞানী হিদেও কোদামা প্রথম 3D প্রিন্টিংয়ের ধারণাটি দেন। অতি বেগুনি রশ্মি প্রয়োগ করে তরল পলিমার শক্ত করে তিনি একটি বস্তু বানান। অবশ্য বিভিন্ন গবেষণা সূত্রে চার্লস হলের নামটাই 3D প্রিন্টিংয়ের উদ্ভাবক হিসেবে বেশি আসে। তিনি 1985 সালে একই পদ্ধতিতে অতিবেগুনি রশ্মি ব্যবহার করে বিভিন্ন বস্তুর প্রতিরূপ তৈরি করেন, যা কিনা স্টেরিওলিথোগ্রাফি 3D প্রিন্টিং নামে পরিচিত। তিনি তার উদ্ভাবিত পদ্ধতিটি পেটেন্টও করেন। পরে পৃথিবীর অন্যতম বিখ্যাত 3D প্রিন্টার প্রস্তুতকারক কোম্পানি 3D সিস্টেম প্রতিষ্ঠা করেন তিনি। স্টেরিওলিথোগ্রাফি ছাড়াও 6 ধরনের 3D প্রিন্টিং পদ্ধতি আছে। এই পদ্ধতি ব্যবহার করে এমন সব জটিল বস্তু বানানো সম্ভব যা অন্যান্য প্রস্তুত প্রণালীতে চিন্তাও করা যায় না। প্রথম দিকে এই পদ্ধতি ব্যবহার করে শুধু প্রতিরূপ বা প্রোটোটাইপ তৈরি করা হতো, কিন্তু প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে গাড়ি ও উড়োজাহাজের যন্ত্রাংশ, অলংকার, খাদ্যদ্রব্য, জুতার সোল ইত্যাদি জিনিস বানানো হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মেইনের 3D প্রিন্টার ব্যবহার করে 7.62 মিটার লম্বা এবং 2.2 টন ওজনের একটি নৌকা তৈরি করেছে। সেটা গিনেস বুকে এই প্রযুক্তির সাহায্যে তৈরি করা সবচেয়ে বড় নৌকা হিসেবে স্থান পেয়েছে। লেখার প্রথম দিকে যে অবিশ্বাস্য একটি সম্ভাবনার কথা বলেছিলাম, সত্যিকারের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি, সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। 1954 সালে প্রথম দুজন যমজের মধ্যে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হলে এই অঙ্গ প্রতিস্থাপন মানুষের জীবন বাঁচানোর একটি আশা জাগানিয়া পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত হয়। এক পরিসংখ্যান বলছে শুধু যুক্তরাষ্ট্রের প্রতিদিন 79 জনের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপিত হয়। এরপরেও প্রশ্ন জাগে, তাহলে কেন মানুষ এই কিডনি, লিভার, হার্ট সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উৎপাদনের চেষ্টা করছে? এর সবচেয়ে বড় কারণ হলো রোগীর তুলনায় অঙ্গদাতার সংখ্যা অনেক কম। 2020 সালের মার্চের সর্বশেষ সরকারি সমীক্ষা অনুসারে যুক্তরাষ্ট্রে যে পরিমাণ মানুষ অঙ্গ প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করছে, তার 83.2% অপেক্ষা করছে কিডনির জন্য, 10.4% লিভারের জন্য, 3% হার্টের জন্য এবং 1.1% অপেক্ষা করছে ফুসফুসের জন্য। যথাসময়ে উপযুক্ত অঙ্গ না পেয়ে প্রতিদিন 20 জনের বেশি মানুষ মারা যাচ্ছে। এরই দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে রোগীর নিজস্ব কোষ ব্যবহার করে তার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি বা বায়ো ম্যানুফ্যাকচারিংয়ের চেষ্টা মানুষ অনেক দিন ধরে করে আসছে, যাকে কিনা টিস্যু ইঞ্জিনিয়ারিংও বলা হয়। এই ইঞ্জিনিয়ারিংয়ের একটি সাধারণ কৌশল হলো উপযুক্ত বায়োম্যাটেরিয়াল দিয়ে প্রথমে নির্দিষ্ট আকার ও আকৃতির একটি সচ্ছিদ্র কাঠামো বানানো হয় এবং তাতে জীবিত কোষ সংযুক্ত করা হয়। কাঠামোটা সচ্ছিদ্র হওয়া জরুরি, যা কিনা কোষের খাদ্য ও প্রয়োজনীয় গ্যাস সরবরাহ, কোষের বিভাজন ও বিস্তার এবং পরিশেষে টিস্যু পুনর্জন্মে সহায়তা করে। তাহলে ভাবুন,
উপযুক্ত বায়োম্যাটেরিয়াল দিয়ে কোনো রোগীর কিডনির আকার ও আকৃতির মতো করে একটি কাঠামো তৈরি করা হলো। এরপর সেই কাঠামোতে ওই রোগীরই স্টেম কোষ সংযুক্ত করা হলো। এখন যদি কোষের প্রয়োজনীয় খাবার ও গ্যাস সরবরাহ করা হয়, তাহলে কোষের বিভাজন ও বিস্তারের মাধ্যমে একসময় একটি কিডনি তৈরি হয়ে যাওয়া সম্ভব। সত্যি কথা বলতে মূল ধারণা এটি হলেও এর সফলতা নির্ভর করে অনেকগুলো উপাদানের সমন্বয়ের উপরে। গবেষকদের মতে অঙ্গ প্রত্যঙ্গ বানানোর কাজটি সফল করতে হলে বিজ্ঞানের বিভিন্ন শাখার 3D প্রিন্টিং প্রযুক্তি, জীববিজ্ঞান, বায়োম্যাটেরিয়াল, রসায়ন, কম্পিউটার বিজ্ঞানের অনেক ভূমিকা আছে। ঠিক এই কারণেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান, চীন, রাশিয়া ও ভারতে টিস্যু ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করা গবেষক দল তৈরি হয়েছে। সেই দলে আছে ইঞ্জিনিয়ার, চিকিৎসক, উপাদান বিজ্ঞানী, রসায়নবিদ ও কম্পিউটার বিজ্ঞানীদের সমন্বয়। আগেই বলেছি 3D প্রিন্টিং এর সাহায্যে যে কোনো জটিল বস্তু হুবহু বানানো সম্ভব। তাই গবেষকরা অন্তত 2 দশক ধরে 3D প্রিন্টিং এর সাহায্যে নানা রকম টিস্যুর প্রতিরূপ বানানোর চেষ্টা করে আসছেন। 3D প্রিন্টিং প্রযুক্তির সাহায্যে জৈব কালি বা বায়ো ইঙ্কের মাধ্যমে জীবিত টিস্যু তৈরি করার চেষ্টা হচ্ছে। তাই টিস্যু ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত এই প্রযুক্তিকে বলা হয় 3D বায়ো প্রিন্টিং। জৈব কালি সাধারণত বায়োম্যাটেরিয়াল, প্রয়োজনীয় প্রোটিন, ওষুধ কণা, কোষ বিভাজন, বিস্তার সহায়ক জৈবিক উপাদান ও জীবন্ত কোষের মিশ্রণে তৈরি হয়। আশা করা যাচ্ছে 3D প্রিন্টিং ও 3D বায়োপ্রিন্টিং এর পার্থক্যটা আমি বোঝাতে পেরেছি। টিস্যু ইঞ্জিনিয়ারিংয়ে 3D বায়োপ্রিন্টিং প্রযুক্তির ব্যবহারের অন্যতম কারণ হলো এর সাহায্যে দ্রুত কোনো রোগীর প্রয়োজনীয় অঙ্গের বাহ্যিক ও অভ্যন্তরীণ আকার আকৃতি, যান্ত্রিক ও গঠনগত বৈশিষ্ট্য অবিকলভাবে তৈরি করা সম্ভব। এই বৈশিষ্ট্যগুলো নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সারা পৃথিবী টিস্যু ইঞ্জিনিয়ারিংয়ে 3D বায়োপ্রিন্টিং এর সম্ভাবনা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত অনেক বাঙালি গবেষক টিস্যু ইঞ্জিনিয়ারিং এর উপরে গবেষণা করছেন। ধারণা করা হচ্ছে এই প্রযুক্তির বাজার মূল্য 2019 সাল থেকে 2024 সাল নাগাদ $691 মিলিয়ন থেকে $1,647 মিলিয়ন ঠেকবে। সফলভাবে অঙ্গ প্রত্যঙ্গ তৈরির এই প্রক্রিয়া এতটাও সহজ নয়। অনেকগুলো উপাদানের সম্মিলিত প্রয়োগেই এটি সম্ভব। আশার বিষয় এই যে পৃথিবীর বিভিন্ন দেশ একক ও সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে এতে সাফল্য পাওয়ার জন্য। গবেষকরা আশা করছেন 15 থেকে 20 বছরের ভেতরে আমরা বড় সাফল্য পাব। সেদিন হয়তো খুব বেশি দূরে নয় যখন বাংলাদেশেও এই গবেষণা শুরু হবে এবং অসংখ্য মৃত্যু পথযাত্রী জীবন ফিরে পাবে। আশা করা, স্বপ্ন দেখা এবং সে অনুসারে কাজ করার মধ্যে ক্ষতি নেই। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার হাজির হব ভিন্ন কোনো প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সময়ের সঙ্গে।